আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেলফ রেসপেক্ট মুভমেন্ট। খুব গুরুত্বপূর্ণ একটি আন্দোলন সেলফ রেসপেক্ট মুভমেন্ট বা আত্মসম্মান আন্দোলন। মূলত স্বাধীনতার সময় 1925 সাল নাগাদ এই আন্দোলনটি শুরু হয়। আমরা এই আন্দোলনের টোটাল যে ডিটেলস সেটা আমরা জানবো ডেফিনেশন, অর্থাৎ সেলফ রেসপেক্ট মুভমেন্ট কী জন্য শুরু হলো, এর কারণটা কি জানবো, এর ব্যাকগ্রাউন্ড বা হিস্ট্রি, অর্থাৎ এর আগে এই সেলফ রেসপেক্ট মুভমেন্ট চালু হওয়ার আগে ঠিক এই সংক্রান্ত যে সমস্ত আন্দোলনগুলো হয়েছিল তার সঙ্গে এর কি লিঙ্ক রয়েছে। 3 নম্বর যেটা জানবো লিডার, অর্থাৎ এই আন্দোলনে কারা নেতৃত্ব দিয়েছিলেন, সবথেকে গুরুত্বপূর্ণ নেতা কে ছিলেন এবং ইম্প্যাক্ট, অর্থাৎ এই আন্দোলনের ফলে পরবর্তী ক্ষেত্রে কি কি সুফল পাওয়া গেল এবং তার সাথে সাথে জানবো এই আন্দোলনের উদ্দেশ্য কী ছিল। এছাড়া আজকে আমরা জানবো ইভি রামস্বামী নাইকার বা পেরিয়ার নামে যিনি বিখ্যাত সেই মহান ব্যক্তির বিষয়ে, অর্থাৎ তিনি এই আন্দোলনটা শুরু করলেন সেটা জানবো এবং তার যে উপাধি পেরিয়ার, যেটা সেই পেরিয়ার উপাধি তিনি কি করে পেলেন, কে তাকে পেরিয়ার উপাধি দিল। 2 নম্বর যে বিষয়টা জাস্টিস পার্টির সঙ্গে এই আন্দোলনের কি যোগ ছিল এবং আত্মসম্মান বিবাহ আইন, এই যে বিষয়টা এইটা কী জন্য সেলফ রেসপেক্ট মুভমেন্টের যে হলো, তারপরে এই আত্মসম্মান বিবাহ আইনটা কিভাবে পাস হলো। এছাড়া এর সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো এর সঙ্গেই যুক্ত সেটা হচ্ছে জ্যোতিবা ফুলে এবং তার স্ত্রী সাবিত্রী রায় ফুলে এবং তাদের বিভিন্ন যে কর্মকাণ্ড এবং জ্যোতিবা ফুলের বিখ্যাত বই গোলামগিরি এবং একটা সোসাইটি ছিল তার আমরা জানি সত্যশোধক সমাজ, তার সঙ্গে এই মুভমেন্টের কি সম্পর্ক ছিল এটা আমরা ডিটেলসে জানব। আমরা প্রথমেই বলেছিলাম সেলফ রেসপেক্ট মুভমেন্টের যে ডেফিনেশন বা মূল কনসেপ্টটা আগে আমরা বুঝবো। সেলফ রেসপেক্ট থেকে আমরা বুঝতেই পারছি, যেটাকে যদি আমরা বাংলা করি তাহলে থাকবে আত্মসম্মান, অর্থাৎ প্রতিটি মানুষের যে নিজস্ব সম্মান রয়েছে, তার নিজস্বতা রয়েছে, সেই বিষয়টাকে সম্মান দেওয়াকেই সেলফ রেসপেক্ট মুভমেন্ট বলা হচ্ছে। অর্থাৎ আমরা যদি ডেফিনেশনটা দেখি তাহলে সেলফ রেসপেক্ট মুভমেন্ট হলো একটি জনপ্রিয় মানবাধিকার আন্দোলন যা দক্ষিণ ভারতে সংগঠিত হয়েছিল, যার লক্ষ্য ভারতীয় জাতিভেদ ব্যবস্থা দ্বারা নিপীড়িতদের সামাজিক সমতা। খুব ইম্পর্টেন্ট জায়গাটা, অর্থাৎ সেলফ রেসপেক্ট মুভমেন্ট সেই বিষয়টা যার মাধ্যমে একটা মানবাধিকার আন্দোলন সংগঠিত হলো কোথায় না দক্ষিণ ভারতে, মূলত বর্তমান যেটা সেটা তামিলনাড়ুতে, যার লক্ষ্যই ছিল ভারতীয় যে জাতিভেদ ব্যবস্থা, অর্থাৎ আমরা জানি যে ব্রাহ্মণ শূদ্র ক্ষত্রিয় বৈশ্য এই যে বর্ণভেদ প্রথা এবং সেই অনুযায়ী বিভিন্ন যে কুসংস্কার বা সমাজে চলে আসা বিভিন্ন যে সংস্কার রীতিনীতি তার বিরুদ্ধে আন্দোলন, অর্থাৎ প্রত্যেকের জন্য সমান সমতা, অর্থাৎ এই নির্দিষ্ট শ্রেণীর মানুষরা ওই নির্দিষ্ট কাজে যুক্ত হতে পারবে না বা উচ্চ বর্ণের মানুষরা এই সমস্ত সুবিধা পাবে বাকিরা পাবে না, এই বিষয়ে যে আন্দোলন সেটাই হচ্ছে সেলফ রেসপেক্ট মুভমেন্ট। সেলফ রেসপেক্ট মুভমেন্ট ভারতে বিশেষ করে তামিলনাড়ুতে, অর্থাৎ দক্ষিণ ভারতে যেটা আমরা বললাম বর্তমানে তামিলনাড়ুতে 1925 সালে ইভি রামস্বামী নাইকার, যিনি পেরিয়ার নামে বিখ্যাত, তার দ্বারা শুরু করা হয়েছিল একটা সামাজিক আন্দোলন। একটু আগেই বললাম এটা একটা সোশ্যাল মুভমেন্ট বলতে পারেন, মানবাধিকার আন্দোলন বলতে পারেন, মানবিক আন্দোলন বলতে পারেন বা আত্মসম্মান আন্দোলন বলতে পারো। এই যে বিষয়টা, অর্থাৎ প্রতিটি মানুষের যে নিজস্বতা রয়েছে, তার মানবিক বোধ রয়েছে, সেই অনুযায়ী প্রতিটি মানুষের সমান অধিকার, সেটাই হচ্ছে সেলফ রেসপেক্ট মুভমেন্ট। এটা চালু হলো কবে না 1925 সালে, এখান থেকে প্রশ্ন আসে এবং যিনি এর প্রধান নেতৃত্ব দিয়েছিলেন তিনি হলেন ইভি রামস্বামী নাইকার, যাকে পেরিয়ার নামে ডাকা হতো। এই পেরিয়ার নামটা তিনি পেয়েছিলেন এই আন্দোলনের সময়ই। এই আন্দোলনের একজন বিখ্যাত নেত্রী তিনি তাকে এই নামটি দিয়েছিলেন। কে দিয়েছিলেন সেটা আমরা পরের স্লাইডে দেখব। এবার এই ইভি রামস্বামী নাইকার এই যে আন্দোলনটা শুরু করলেন, যেটা আমি বললাম যে এর ব্যাকগ্রাউন্ডটা একটু জানা দরকার। সেই ব্যাকগ্রাউন্ডটা জানতে গেলে আমরা জানতে হবে ইভি রামস্বামী নাইকার মূলত 1919 সাল নাগাদ আইএনসির সঙ্গে যুক্ত হয়েছিল, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। আমরা জানি সেই সময় বেশিরভাগ যারা স্বাধীনতা আন্দোলনকারী ছিলেন তাদের বেশিরভাগ জনই কিন্তু আইএনসিতে যোগ দিয়েছিলেন। সেই অনুযায়ী 1919 সালে ইভি রামস্বামী নাইকার তিনি জাতীয় কংগ্রেসে যুক্ত হন এবং পরবর্তী ক্ষেত্রে 1925 সাল নাগাদ তিনি জাতীয় কংগ্রেস ত্যাগ করেন এবং এই জাতীয় কংগ্রেস ত্যাগ করে 1925 সালে তিনি জাস্টিস পার্টিতে যোগ দেন। আমি পূর্বেই বললাম জাস্টিস পার্টি যেটা তৈরি হয়েছিল, জাস্টিস পার্টিটা 1916 সালে। এইখান থেকে প্রশ্ন আসে জাস্টিস পার্টি কবে তৈরি হয়, তখন উত্তর হবে 1916 সালে। ঠিক এই জাস্টিস পার্টি তৈরি হওয়ার সময়
ইভি রামস্বামী নায়কার তিনি কিন্তু আইএনসিতে ছিলেন, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ছিলেন। তখন কিন্তু এই জাস্টিস পার্টিতে তিনি যুক্ত ছিলেন না। উনি জাস্টিস পার্টিতে যুক্ত হন 1925 সালে এবং এই সময়ই আইএনসি ত্যাগ করেন। এই যে জাস্টিস পার্টির আন্দোলন, সেটা নিয়ে আমাদের ডিটেলস আলাদা ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো। জাস্টিস পার্টি কে তৈরি করলো 1916 সালে, কোথায় তৈরি হলো, তাদের মূল যে কর্মপদ্ধতি সেটা কী ছিল, তাদের এই যে জাস্টিস পার্টি তাদেরও কিন্তু আন্দোলনের মূল লক্ষ্য ছিল সেলফ রেসপেক্ট মুভমেন্টের একটা অংশ। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। আমরা যে জানছি সেলফ রেসপেক্ট মুভমেন্টটা মূলত চালু করলেন 1925 সালে ইভি রামস্বামী নায়কার। কখন চালু করলেন? যখন তিনি 1925 সালে জাতীয় কংগ্রেস ত্যাগ করে জাস্টিস পার্টিতে যোগ দিলেন। এই জাস্টিস পার্টিটা তৈরি হয়েছিল, আবারও বলছি, 1916 সালে। জাস্টিস পার্টিটা কিন্তু ইভি রামস্বামী নায়কার তৈরি করেননি, এটা মনে রাখতে হবে। আর এই যে সেলফ রেসপেক্ট মুভমেন্ট, এইটা বলতে গেলে যে বিষয়টা বলা দরকার, এর বহু পূর্বে আমরা জানি একজন বিখ্যাত মানুষ, তার নাম হচ্ছে জ্যোতিবা ফুলে। তিনি কিন্তু এই যে সেলফ রেসপেক্ট মুভমেন্ট, ঠিক এর মতনই কিছু আন্দোলন বা এই বিষয়ে কিন্তু তিনি সমাজের সামনে তুলে ধরেছিলেন। হয়তো তিনি সেলফ রেসপেক্ট মুভমেন্ট নামে কোনো মুভমেন্ট চালু করেননি, কিন্তু এই বিষয়ে তিনি আলোকপাত করেছিলেন। কারণ আমরা জানি তিনি নিজে নিচু বর্ণের সমাজের মানুষ হবার জন্য তার জীবনে তিনি বিভিন্ন সমস্যায় পড়েছিলেন এবং তিনি তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। এবং তিনি তার বিখ্যাত বই গোলামগিরি বলে একটা বই ছিল, সেই গোলামগিরি বইয়ে কিন্তু তিনি এই বিষয়ে অনেক কিছু লিপিবদ্ধ করেছিলেন, এই নিচু বর্ণের মানুষের সঙ্গে উচ্চ বর্ণের মানুষের যে ভেদাভেদ, এই বিষয় নিয়ে। এবং তিনি এই বিষয়ে একটা সমাজ বা সোসাইটি তৈরি করেছিলেন, তার নাম দিয়েছিলেন সত্যশোধক সমাজ। এখান থেকে প্রশ্ন আসে, সত্যশোধক সমাজকে তৈরি করেন? তখন হবে জ্যোতিবা ফুলে। এবং গোলামগিরি বইটির লেখককে? তখন হবে জ্যোতিবা ফুলে। এই যে বিষয়টা, জ্যোতিবা ফুলে এবং তার স্ত্রী সাবিত্রী রায় ফুলেও তাকে সাহায্য করেছিলেন। এই জ্যোতিবা ফুলের যে কনসেপ্ট, যে মানুষের মধ্যে যে ভেদাভেদ, সেটা করলে চলবে না, প্রত্যেকের সমান অধিকার, সমান মর্যাদা, এই যে বিষয়টা, এটা কিন্তু এর ব্যাকগ্রাউন্ড। পরবর্তী ক্ষেত্রে ইভি রামস্বামী নায়কার 1925 সালে যখন তিনি জাস্টিস পার্টিতে যোগ দিলেন, তখন দক্ষিণ ভারতে দ্রাবিড় সম্প্রদায়ের মানুষদের মধ্যে এই যে সেলফ রেসপেক্ট মুভমেন্ট তিনি চালু করলেন। সেলফ রেসপেক্ট মুভমেন্ট নিয়ে আরও যে বিষয়টা, সে যে সেলফ রেসপেক্ট মুভমেন্ট মূলত দ্রাবিড় আন্দোলনের অংশ ছিল, যেটা আমি একটু আগেই বললাম, দক্ষিণ ভারত, তামিলনাড়ুতে, যা জাতীয় ধর্মের ভিত্তিতে সৃষ্ট বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার। যেটা আমি পূর্বেই বললাম যে বিভিন্ন যে জাতি, তাদের মধ্যে যে ভেদাভেদ, এক একটা জাতির এক এক ধরনের কর্মপদ্ধতি, এক একটা জাতির এক এক ধরনের সুযোগ সুবিধা, নিচু বর্ণের মানুষের সেই সুযোগ সুবিধা নেই, এই যে বিষয়গুলো, এই আন্দোলন ভারতে সামাজিক পরিবর্তনের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেটা আমি বললাম, যেটা একটা সোশ্যাল মুভমেন্ট ছিল, এটা একটা মানবাধিকার আন্দোলন ছিল, এই সমস্ত বিষয়। ফলে আজকে আমরা কনসেপ্টটা বুঝলাম প্রথমে, এর সঙ্গে আমরা বুঝলাম এর ব্যাকগ্রাউন্ডটা কী ছিল, অর্থাৎ অন্যান্য ক্ষেত্রে যে আন্দোলনগুলো আগেই শুরু হয়েছিল 1800 দশকে, তার পরবর্তী পদক্ষেপ এবং এর সঙ্গে জাস্টিস পার্টির কী সম্পর্ক, এবং গুরুত্বপূর্ণ যিনি নেতা ছিলেন যার দ্বারা তৈরি হয়েছিল, সেই ইভি রামস্বামী নায়কার, যিনি পেরিয়ার নামে খ্যাত, তার বিষয়ে কিছু জানলাম। এরপরে যেটা আমরা দেখব, আন্দোলনের মূল উদ্দেশ্য। আমরা ইতিমধ্যে ডেফিনেশন, ব্যাকগ্রাউন্ড, অন্যান্য বিষয় জানতে গিয়ে আন্দোলনের মূল উদ্দেশ্য আশা করি অনেকটাই বুঝে গেছি। ফলে যদি আমরা ডিটেলস হিসেবে দেখি যে এই আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল, প্রথম উত্তরটা যেটা হবে, ভারতের যে অনগ্রসর জাতি, দলিত সম্প্রদায় ও মহিলাদের সঠিক সম্মান, অর্থাৎ প্রত্যেকের যে জাতি অনুযায়ী যে নির্দিষ্ট বৈষম্য চলছে, সেটা যেন না হয়, প্রত্যেকের সমান অধিকার, সকলের সমান অধিকারের দাবি জানানো, অর্থাৎ এই যে বিষয়ে দাবি জানানো। 3 নম্বরে যে হিন্দু সমাজের যে কুসংস্কার ও সামাজিক বৈষম্য দূর করা, অর্থাৎ একই বিষয়, যে বিভিন্ন বর্ণ প্রথা, যেটা আমরা বললাম একটু আগে, ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয়, এই যে 4টে শ্রেণী রয়েছে, তাদের মধ্যে যে বিভাজন, এই বিষয়টা না থাকা, প্রত্যেকের সমান অধিকার। এবং 4 নম্বর হচ্ছে একটি নতুন যুক্তিবাদী সমাজ গঠন করা, যেখানে মানব ধর্ম প্রধান হয়ে উঠবে, অর্থাৎ যেটা আমি বললাম, যেটা একটা মানবতা ধর্মের আন্দোলন, সামাজিক আন্দোলন, যুক্তিবাদী আন্দোলন, যে আন্দোলনের মূল লক্ষ্যই ছিল প্রত্যেকের সমান সম্মান বা নিজের সম্মান নিজেই ফিরে আনা। সেই ধরনের একটা সমাজ, সোসাইটি তৈরি করা, যারা বলতে পারবে যে না, এই যে বিভিন্ন যে ভাগ রয়েছে, বর্ণভেদ প্রথা, জাতিভেদ প্রথা, সেটা নেই, সবাই সমান, এই ধরনের একটা সমাজ তৈরি করা, অর্থাৎ মানব ধর্মকে বড় করে তোলা। 5 নম্বর হচ্ছে মানুষের মধ্যে আত্মসম্মান বোধ তৈরি করা এবং নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করা, অর্থাৎ যেটা আমি পূর্বেই বলছিলাম, আত্মসম্মান বোধ, অর্থাৎ সেলফ রেসপেক্ট, অর্থাৎ নিজেদের অধিকার নিজেকেই বুঝে নিতে হবে, অর্থাৎ সেক্ষেত্রে সেটাই সেলফ রেসপেক্ট, সেই অনুযায়ী আত্মসম্মান বোধ তৈরি করা এবং এই সংক্রান্ত নিজেদের যে অধিকার সেটা সচেতন করা। এই বিষয়ে কিন্তু বলে রাখা ভালো, এই যখন এই আন্দোলনে চলছিল তখন কিন্তু এই নিয়ে প্রচুর আন্দোলন হয়েছে, প্রচুর মানুষ যোগ দিয়েছিল, তারা কিন্তু বিভিন্ন ধরনের যে
সংস্কার, বিভিন্ন ধরনের তার বিরুদ্ধে আন্দোলন করেছিল। এটা মূলত ছিল একটা ব্রাহ্মণ ধর্মের বিরুদ্ধে আন্দোলন, অর্থাৎ ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে আন্দোলন। সেক্ষেত্রে এমন ঘটনাও দেখা গেছে, এই সমস্ত সেলফ রেসপেক্ট মুভমেন্ট যারা করছিলেন তারা বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখা গেল বিবাহের ক্ষেত্রে, যেমন যখন বিবাহ হয় তখন সেক্ষেত্রে একটা পুরোহিতের ব্যাপার থাকে। ব্রাহ্মণ তিনি বরপক্ষ এবং কনেপক্ষ, অর্থাৎ বর এবং কনের যে বিবাহ সেটা সম্পন্ন করেন। সেই ব্রাহ্মণ ছাড়াও যে বিবাহ দেওয়া যায় সেই নিয়ে তারা বিভিন্ন বিষয় তুলে, এই ধরনের অনেক কিছু তথ্য কিন্তু সেই সময় দিয়েছিলেন। এরই ফলশ্রুতি হিসাবে পরবর্তী ক্ষেত্রে আমরা জানি তামিলনাড়ু সরকার আত্মসম্মান বিবাহ আইন পাস করলো। যে আত্মসম্মান বিবাহ আইনটা কি সেটা আমরা পরে দেখছি। এরপরে যেটা আমরা দেখব, এই আন্দোলনের নেতৃত্ববৃন্দ কারা ছিল। প্রথমেই দেখলাম গুরুত্বপূর্ণ নেতা ছিলেন ইভি রামস্বামী নাইকার, অর্থাৎ যাকে পেরিয়ার বলা হতো, এই থেকেই প্রশ্ন আসে। অন্যান্য নেতৃত্ব যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন রামাত্রম আম্মাইয়ার, নারায়ণী আম্মাইয়ার, ডক্টর বাথা আম্মাইয়ার। এরা ছিলেন অন্যতম নেতৃত্ববৃন্দ এবং মহিলারাও কিন্তু এখানে অনেকে যোগ দিয়েছিলেন এবং তাদের মধ্যে অন্যতম নেত্রী ছিলেন বিড়ম্বল এবং 2 নম্বর যার নাম উল্লেখযোগ্য তিনি হলেন আন্নাই মিনাম্বল শিবরাজ। এই আন্নাই মিনাম্বল তিনি প্রথম ব্যক্তি যিনি ইভি রামস্বামীকে পেরিয়ার উপাধি দিয়েছিলেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসে, ইভি রামস্বামী নাইকার যিনি পেরিয়ার নামে বিখ্যাত, তার এই পেরিয়ার উপাধিটা কে দিয়েছিলেন? পেরিয়ার উপাধিটা দিয়েছিলেন অবশ্যই আন্নাই মিনাম্বলয় শিবরাজ, যিনি এই সেলফ রেসপেক্ট মুভমেন্টের অন্যতম মহিলা নেত্রী ছিলেন। তিনি এই নামটি দিয়েছিলেন। এই যে পেরিয়ার, তার অর্থ হচ্ছে বয়স্ক বা জ্ঞানী ব্যক্তি, অর্থাৎ যিনি বয়স্ক বা জ্ঞানী ব্যক্তিকে বলা হচ্ছে পেরিয়ার। এরপরে যেটা আমরা বললাম যে আত্মসম্মান বিবাহ আইন, এর যে ইম্প্যাক্ট পরবর্তী ক্ষেত্রে এলো, সেই আত্মসম্মান বিবাহ আইনটা কি? আমি পূর্বে আলোচনা করছিলাম যে সেলফ রেসপেক্ট মুভমেন্ট যখন চলছিল তখন কিন্তু বিভিন্ন বিষয়, যে বিষয়গুলোর বিরুদ্ধে এই যারা আন্দোলনে ছিলেন তারা কিন্তু সেই বিষয়ে প্রতিবাদ তৈরি করছিলেন এবং তার বিরুদ্ধে গিয়ে সমান অধিকারের প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন ধরনের বিষয় তুলে ধরছিলেন। যেমন আমি একটু আগে বললাম বিবাহের ব্যাপারে, সেখানে ব্রাহ্মণ ছাড়াই যে বিবাহ হয় সেই বিষয়ে বা সেই নিয়ে বিভিন্ন বিবাহ সম্পন্ন করা হচ্ছিল, সেই বিষয়ে 1968 সালে তামিলনাড়ুতে আত্মসম্মান বিবাহ আইন বৈধ করা হয়। অর্থাৎ যেটা আমি বললাম যে ব্রাহ্মণ ছাড়াই যে বিবাহের ব্যাপারটা সেটা কিন্তু বৈধ করা হয়। এই আইনের মাধ্যমে 2 হিন্দুকে ব্রাহ্মণ পুরোহিত জটিল আচার অনুষ্ঠানের প্রয়োজন ছাড়াই বন্ধু বা আত্মীয়দের উপস্থিতিতে বিয়ে করার অনুমতি দেওয়া হয়। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এই যে সেলফ রেসপেক্ট মুভমেন্ট যখন চলছিল তারা কিন্তু বিভিন্ন বিষয়ে আন্দোলন করছিল, প্রত্যেকের সমান অধিকার, সমাজের উঁচু বর্ণ নিচু বর্ণ বলে কিছু থাকবে না। সেই জায়গা থেকে পরবর্তী ক্ষেত্রে 1968 সালে তামিলনাড়ু সরকার এই যে আত্মসম্মান বিবাহ আইন সেটা কিন্তু একদম ভ্যালিড করে দিল, বৈধ করে দিল। এবং এই আইনের মাধ্যমে বলে দেওয়া হলো যে ব্রাহ্মণ পুরোহিত ছাড়াও, জটিল আচার অনুষ্ঠান ছাড়াও যদি কেউ মনে করে তারা কিন্তু নিজের বন্ধু বান্ধব আত্মীয়র উপস্থিতিতে বিয়ে করতে পারবে, তাদের বিয়ে করার অনুমতি দেওয়া হয়। এটাই হচ্ছে এর একটা বড় ইম্প্যাক্ট। এছাড়া অন্যান্য আরও ইম্প্যাক্ট ছিল। মূলত এইগুলো থেকেই বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে বা আমাদের জানা দরকার। যাই হোক, আজকে আমরা সেলফ রেসপেক্ট মুভমেন্ট, ইভি রামস্বামী নাইকার এর আন্দোলনের প্রভাব, নেতৃত্ববৃন্দ, এর ব্যাকগ্রাউন্ড, ইম্প্যাক্ট, উদ্দেশ্য সমস্ত আলোচনা করলাম। অন্যান্য আমাদের যে ভিডিওগুলো রয়েছে সেখানে জাস্টিস পার্টির মুভমেন্ট, এছাড়া অন্যান্য যে কথা বললাম জ্যোতিবা রায় ফুলে, সাবিত্রী রায় ফুলে, তাদের যে আন্দোলন, তাদের যে গোলামগিরি বই, সত্যশোধক সমাজে, এই সমস্ত বিষয়ে কিন্তু অন্য ক্লাসে আলোচনা করা আছে। তোমরা যারা এই বিষয়ে আগ্রহী তারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে হিস্ট্রি যেটা আছে WBCS হিস্ট্রি বা অন্যান্য পরীক্ষার যে প্লেলিস্টগুলো আছে সেখানে গিয়েও তোমরা এই ভিডিওগুলো পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।